হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে অ্যানিমেশনটাকে এক্সপ্লেন করতে চলেছি সেটা হচ্ছে দ্য সেভেন ডেডলি সিনস সিজন 4। আপনারা জানেন যে এর আগে একটা আমরা মুভি ছেড়েছিলাম এই সেভেন ডেডলি সিনসেরই, কিন্তু সেই মুভিটাকে ব্লক করে সেটাকে ডিলিট করে উড়িয়ে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে। আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য পিপল ওই ভিডিওটা দেখেই নিয়েছে, ওই জন্য ওই ভিডিওটাকে আবার রিআপলোড করার কোনো মানেই নেই, কারণ তখন আমার সেই ভিউজ, লাইক বা সেই কমেন্টস সেগুলো তো আর আসবে না। কারণ আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন না, কারণ এতেও আপনাদের কোনো দোষ নেই। আপনারা কেনই বা দেখতে যাবেন? আপনাদেরও একটা সময়ের মূল্য আছে। রাগ আমার ইউটিউবের উপরেই উঠছে, কারণ এতগুলো ভিউজ আসার পরেও আবার কেন ব্লগ ফেললো? যা ব্লগ পাস করার সেটা তো আমি আগেই করে এসেছি। এই জন্য বন্ধুরা, এবার থেকে আমি এক্সপ্লেন ভিডিও যেগুলোকে বানাবো সেগুলোর মধ্যে ভিডিও ফুটেজ একটু কম রাখবো আর ইমেজ ফুটেজ একটু বেশি রাখবো, কারণ ইউটিউব এখন ভিডিওকে ব্লগ বেশি ফেলছে। আশা করছি তোমরা আমার প্রবলেমটাকে বুঝতে পারছো। যাই হোক, আপনাদের আর বেশি সময় আমি নষ্ট করব না, শুরু করা যাক আজকের দ্য সেভেন ডেডলি সিনস সিজন 4 পার্ট 1। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অনেকগুলি মনস্টার মিলে অনেকগুলি মানুষদেরকে একটা জায়গায় বন্দি করে 10 কমান্ডমেন্টস এর কাছে নিয়ে যাচ্ছিল তাদের আত্মাটাকে খাওয়ানোর জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি মেলিওডাস আর বান দুজনে মিলে ওখানে চলে আসে এবং প্রতিবারের মতো এই সমস্ত মনস্টারদেরকে একই ঝটকায় মেরে খতম করে রেখে দেয়। এরই সাথে ওরা সমস্ত মানুষদেরকে ওই কয়েদ থেকে বার করে নেয়। এরপরে আমরা দেখতে পারি বান আর মেলিওডাস দুজনে মিলে এক জায়গায় বসে কিছু মাংসকে পুড়িয়ে খেতে থাকেন এবং বান তাকে বলতে থাকেন, মেলিওডাস তুমি কিন্তু তখন অনেকটা শক্তিশালী ছিলেন, এখন সেরকমটা আর নেই। আমরা দেখতে পারি মেলিওডাস একটু মন খারাপ করে ফেলে, কারণ সেটা জানে যে সেই শক্তিটা তার ওই ডেভিল পাওয়ার থেকে আসছিল এবং সেই সময় অনেকটাই একটু মনস্টারের মতো হয়ে যাচ্ছিল। এবং এর সাথে সে কিছু পুরনো কথা মনে করতে থাকে, যখন এলিজাবেথ তাকে সান্ত্বনা দিচ্ছিল যে আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। এদিকে বানও বলতে থাকে যে মেলিওডাস যাই হয়ে যাক না কেন, তুমি ডিমেন হও বা মানুষ হও এতে আমাদের কোনো যায় আসে না, তুমি যে আমাদের ক্যাপ্টেন এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এর থেকেও সব থেকে বড় কথা হচ্ছে তুমি আমার ফ্রেন্ড। আমরা দেখতে পারি মেলিওডাস এই কথাটা শুনে খুবই খুশি হয়ে যায় এবং সে বানকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে আমরা জেলোরিসকে দেখতে পারি যে কিনা একটা ল্যাবরেটরি চেম্বারে চলে আসে এবং সেখানে আমরা দেখতে পারি অ্যাস্তরোসা একটা পডের ভেতরে কিছু লিকুইড টাইপের জিনিসের মাধ্যমে নিজের বডিটাকে হিল করছিল, কারণ সে এর আগে অ্যাসকনারের হাতে অনেকটাই ক্যালান খেয়ে একদম গুরুতর ভাবে ঘায়েল হয়ে গেছিল বলে। এরই সাথে আমরা একটা গ্রাম দেখতে পাই, যে গ্রামে একটা মনস্টার যে কিনা অনেকগুলি মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে একটা বাচ্চা ছেলে চলে আসে এবং সেই মনস্টারের উপরে সে ডান্ডা দিয়ে মারতে থাকেন এবং বলতে থাকে যে তুমি একটা মনস্টার, তুমি আমাদের মতো মানুষকে কেন ধরে নিয়ে যাচ্ছ? তখন সেই মনস্টারটা সেই বাচ্চাটাকে এক হাত ছুঁড়ে ফেলে রেখে দেয় এবং বলতে থাকে তুই তো এতটাই ছোট যে তোর আত্মাটাকে খাওয়ারই যোগ্য নয়, তোকে তো মরতেই হবে আমার হাতে। এটা বলে সে তার উপরে একটা অ্যাটাক করতে যায়। এর সাথে আমরা দেখতে পারি ওখানে আরো কিছু মনস্টার চলে এসেছিল এবং কিছু গ্রামবাসীরাও সেই বাচ্চাটার পেছনে চলে এসেছিল। তখনই আমরা দেখতে পারি সেই মনস্টারটা ওই বাচ্চাটার উপরে অনেকগুলি হামলা করতে থাকেন, অনেকগুলি ঘুষি মারতে থাকে আর তাকে বলতে থাকেন কি হলো, হ্যাঁ পটর পটর করছিল তো, আমাকে হারাবেই, আমাকে মারবেই, কি হলো, হ্যাঁ কি হলো তোমার? ঠিক তখনই আমরা দেখতে পারি আরো কিছু গ্রামের লোকেরা যারা কিনা চাষবাসের কিছু জিনিসপত্র নিয়ে হামলা করার জন্য রেডি হয় আর সেই বাচ্চাটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তখন সেই মনস্টারটা বলতে থাকে তোমাদেরকে ছেড়ে দিয়েছিলাম বলে তোমাদের বড্ড বাড় বেড়েছে তাই না, এবারে তোমরা সবাই আমার হাতে মরবে। এইটা বলে সে তার টেন্টিকলস দিয়ে এমন একটা জোরে হামলা করে যার ফলে আমরা দেখতে পারি সমস্ত মানুষ একদম উড়ে উড়ে ছিটকে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি সে ডিমান্ডটা সেই বাচ্চাটাকে আবার জড়িয়ে তুলে নেয় এবং তাকে চিপে বলতে থাকে যে সবকিছু শুরুয়াত তোর হাত থেকেই হয়েছে না, তাহলে তোকেই প্রথমে আমি মারবো। আমরা দেখতে পারি সে বাচ্চাটা যে কিনা যন্ত্রণায় চেল্লাতে থাকেন আর সেই ডিমান্ডটা বলতে থাকেন হ্যাঁ 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 চেল্লাও চেল্লাও, এরকম আরো জোরে জোরে চেল্লাও, তোমার এই আওয়াজটা শুনতে যে আমার কত ভালো লাগছে সেটা আমি তোমাকে কি করে বলে বোঝাই। ঠিক তখনই আমরা দেখতে পারি একটা ডিমান্ডস যে কিনা মাটির উপরে পড়ে মরেছিল এবং তাদেরকে যারা মেরেছিল তারা ছিল সেভেন ডেডলি সিনসের মধ্যে কিছু সদস্য। আমরা দেখতে পারি কিছু ডিমান্ডস যারা কিনা ওদের উপরে হামলা করতে আসেন, কিন্তু বান আর মেলোডাস দুজনেই এক পলকের মধ্যে তাদের গর্দানটাকে কেটে উড়িয়ে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি একটা অতি বড় দানব মনস্টার যারা কিনা তাদের উপরে হামলা করার জন্য আসছিল এবং সেই অ্যাসকনরকে দেখে তার পিঠে অনেকগুলি ঘুষির উপরে ঘুষি ক্রমাগত মেরেই যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি সে প্রথমের যে ডিমান্ডটা ছিল
সে সেই বাচ্চাটাকে আকাশের দিকে ছুড়ে দেয় এবং তার দিকে অনেকগুলি ঘুষি মারতে থাকেন এবং বলতে থাকে এবারে তুই মর। তখনই আমরা দেখতে পারি গৌথার ওই ডিমনটার মাথার উপরে একটা মাইন্ড ম্যাজিক করে দেয়, যার জন্য আমরা দেখতে পারি সে ওই সমস্ত ঘুষিগুলো নিজের বডির উপরে ক্রমাগত মেরে যাচ্ছিল। আর সে বলতে থাকে এটা কি হচ্ছে, আমি নিজেকে কেন ঘুষি মারছি। আমরা দেখতে পারি সেই মনস্টারটা যে কিনা অ্যাসকনরকে ঘুষি মেরে যাচ্ছিল, আর যে মনস্টারটা দূর থেকে নিজের উপরে ঘুষি মেরে যাচ্ছিল সে বলতে থাকে আরে পাগল তুই ওকে ছাড়, আগে এসে আমাকে বাঁচা। এরপরে আমরা দেখতে পারি যে মনস্টারটা ক্রমাগত অ্যাসকনরের উপরে হামলা করে যাচ্ছিল, তার হাতটাই ভেঙে গেছিল, কিন্তু অ্যাসকনরের কিছুই হয়নি এবং অ্যাসকনর দাঁড়িয়ে একটু গা হাত পা একটু নাড়িয়ে বলতে থাকে তুমি অনেক ভালো করে আমার পিঠটাকে একটু ম্যাসাজ করে দিয়েছো। তারপরে সে ঘুরে পড়ে এমন একটা অ্যাটাক করে তার অস্ত্র দিয়ে, আমরা দেখতে পারি সে মনস্টারটা এক নিমেষের মধ্যে দু ছেলা হয়ে পড়ে মরে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি সে ডিমন মনস্টারটা যে কিনা ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে, আর সে বলতে থাকে আমাদের মতো ডিমনের সাথে তোমরা পাঙ্গা নিয়ে অনেকটাই ভুল করেছো। এটা বলার পরে সে তার আরো বাকি কিছু ডিমন্সদের অর্ডার দিয়ে দেন ওদের সবার উপরে একসাথে হামলা করার জন্য। আমরা দেখতে পারি সমস্ত ডিমন্সরা ওখানে চলে আসে হামলা করার জন্য এবং সমস্ত মনস্টাররা তারা কিনা লেজার বিম অ্যাটাক একসাথে ওদের দিকে চালিয়ে দেন। আমরা দেখতে পারি মেলিওডাস ওই অ্যাটাকের দিকে জাম্প মেরে দেন এবং সে তার তলবার দিয়ে একটা ফুল কাউন্টার অ্যাটাক করে যেই দেয় তখনই আমরা দেখতে পারি সমস্ত অ্যাটাক ওই ডিমন্সের দিকে ঘুরে যান এবং সমস্ত ডিমন্সকে একই সাথে জ্বালিয়ে পুড়িয়ে ফাটিয়ে মেরে রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি ফেয়ারি কিং ফরেস্টে কিং আর ডিয়ানা কিং যারা এখনো পর্যন্ত জানি না যে মেলিওডাস আবার বেঁচে উঠেছে, তারা এখন এটা ভাবে যে মেলিওডাস এই 10 কমান্ডমেন্টসদের সাথে ফাইট করতে করতে মরে গেছিল। এরপর আমরা দেখতে পারি বাইরে এত ডিমান্ডের হামলার জন্য মেথ্রোনা এবং তার পরিবারদেরকে ফেয়ারি কিং ফরেস্টে রাখা হয় যাতে কোনো রকমের ডিমান্ডসরা তাদের উপরে যাতে হামলা না করতে পারে। হঠাৎ মাত্র ঠিক তখনই আমরা দেখতে পারি ওই সমস্ত ফেয়ারি এবং জায়ান্টের মাঝখান থেকে ডিয়ানি আর কিং দুজনই টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় চলে গেছিল। এরই সাথে সমস্ত ফেয়ারিরা একদম অবাক হয়ে যান, আরে ব্যাপারটা কি হলো, এই একটুখানি আগেই তো ওরা আমাদের সাথে ছিল, তাহলে ওরা ভ্যানিশ হয়ে কোথায় গেল। এদিকে আমরা দেখতে পারি কিং আর ডিয়ানে যখন নিজেদের চোখ খোলে তখন তারা বুঝতে পারেনি যে তারা কোন জায়গায় এসে গেছিল। ডিয়ানে বলতে থাকে কিং ব্যাপারটা কি হচ্ছে, আমরা তো একটু আগে ফেয়ারি কিং ফরেস্টে ছিলাম, তাহলে এটা কোন জায়গা, এখানে কোথায় কি করে চলে এলাম আমরা। ঠিক তখনই কিং সামনের দিকে একটা জিনিস দেখে খুবই অবাক ও ভয় পেতে থাকেন, আর সেটা ছিল জায়ান্টের প্রথম রাজা ড্রোল এবং ফেয়ারিদের প্রথম রাজা গ্লক্সিনিয়া ওখানে দাঁড়িয়ে ছিল এবং এরাই হচ্ছে ডিয়ানি আর কিংকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের অজান্তেই এইখানে জবরদস্তি টেলিপোর্ট করে নিয়ে চলে এসেছিল। এর সাথে আমরা দেখতে পারি গ্লক্সিনে যে কিনা একটা অ্যাটাক করে দেন এবং কিং তার সেই ভালুকটাকে পাঠিয়ে দেয় অ্যাটাকের জন্য, কিন্তু আমরা দেখতে পারি সেই অ্যাটাকের সামনে সে ভালুকটা টিকতে পারে না, সে ক্রমাগত দেয়ালের দিকে ছুটতে থাকে ঘষে ঘষে। তখন কিং বলতে থাকেন সে কি আছে, এরকম ভাবে যদি চলে তাহলে ওই দেওয়ালটা ধাক্কা লেগে ভেঙে যাবে এবং আমি আর ডিয়ানি ওই সুযোগে ওই ফাঁক থেকে বেরিয়ে যাব। কিন্তু আমরা দেখতে পারি সে দেওয়ালটা ভাঙে না, বরঞ্চ স্ট্রেচেবল হয়ে কিছুটা বেড়ে যায়, আবার সে তার নর্মাল ফর্মে চলে আসে। আর আমরা দেখতে পারি সে ভালুক আর গ্লক্সিনের অ্যাটাক আবার ভেতরে চলে আসে, যেটা দেখে কিং একদম অবাক হয়ে যায়, আরে এরকম পাথরের মতো জিনিসকে আবার এরকম গার্ডারের মতো স্ট্রেচেবল বানানো যায় নাকি। আমরা দেখতে পারি ডিয়ানি যে কিনা ড্রলের উপরে অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু ড্রল কোন রকমের অ্যাটাক ঘুরিয়ে করছিল না, সে চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে ছিল এবং আমরা দেখতে পারি ডিয়ানের একটাও হামলা ওই ড্রোলের কিছু করতেই পারেনি। তখনই ড্রোল ডিয়ানাকে একটা ঘুষি মেরে অনেক দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। ডিয়ানা বলতে থাকি এর গায়ে কি শক্তি রে বাবা, আমাকে তো হেভি মেটাল ইউজ করতে হয়েছে, যদি আমি সেটা না করতাম তাহলে তার ওই ঘুষিতেই আমি মরে যেতাম। ঠিক তখনই আমরা দেখতে পারি ডিয়ানে যেখানে আর একটা আর্থ ম্যাজিক ইউজ করতে থাকে, যার ফলে আমরা দেখতে পারি অনেকগুলি মাটির অ্যাটাক যেটা কিনা ড্রোলের দিকে ছুটে যায় এবং তাদেরকে দেখতে ঘুষির মতো ছিল। আমরা দেখতে পারি ড্রল সেই সমস্ত অ্যাটাকগুলিকে ডজ করতে থাকে। ডিয়ান এটা দেখে ভাবতে থাকে আরে ও তো আমার অ্যাটাকটাকে ডজ করছে, তার মানে কি আমার হামলাটা ওর গায়ে কোনো ক্ষতি আনতে পারে। কিন্তু ডিয়ানে এটা এখানে ভুল ভাবছিল, ড্রল কোনো মতে তার অ্যাটাকগুলিকে ডজ করছিল না, বরঞ্চ সে তার আর্থ ম্যাজিকের জায়ান্ট স্টাইলে ড্যান্স করছিল, যেটার দ্বারা সমস্ত জায়ান্টরা আরো বেশি পাওয়ারফুল হতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ডিয়ানে যে কিনা হেভি মেটাল ইউজ করতে থাকেন, কিন্তু ড্রল তাকে একটা ঘুষি মেরে অনেক দূরে ছিটকে ফেলে রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি গ্লক্সিনিয়া যে কিনা তার গোল্ডেন আর্মার পরে কিংকে পেছন ধার থেকে অনেক জোরে একটা হামলা করে দেন এবং তাকেও অজ্ঞান করে ডিয়ানের পাশে ফেলে রেখে দেয়। তখন কিং কাঁদতে কাঁদতে বলতে থাকেন যদি তোমাদেরকে আমাদের মারার ইচ্ছাই হয় তাহলে আমাদেরকে মেরে দাও। তখন সে মনে মনে ভাবতে থাকি ডিয়ানে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারলাম না। তখনই ড্রল বলতে থাকে তোমাদেরকে মারার
মরার আগে তোমাদেরকে একটা আমরা ট্রায়ালের মধ্যে রাখবো, এবং সেই ট্রায়ালটা যদি তোমরা পাস না করতে পারো তখনই আমরা তোমাদেরকে মেরে ফেলে রেখে দেবো। এর সাথে আমরা দেখতে পারি গ্লক্সিনে যে কিনা তার হিলিং ম্যাজিক দিয়ে ডিয়ানি আর কিংকে আবার সুস্থ করে তোলে। ডিয়ানি আর কিং দুজনেই খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের গায়ে আর কোনো চোট ছিল না। তখন ড্রল আর গ্লক্সিনিয়া বলতে থাকেন, এখন থেকে তোমরা হচ্ছে আমাদের স্টুডেন্টস এবং আমরা তোমাদেরকে লড়াই করা শেখাবো। যেটা শুনে কিং একদম অবাক হয়ে যায়। সে বলতে থাকে, এই কথাটার মানে কি? তোমরা তো 10 কমান্ডমেন্টস, আমাদের শত্রু, তাহলে তোমরা দুজনে আমাদেরকে কেন ট্রেন করতে যাবে? তখন গ্লক্সিনিয়া আর ড্রোল দুজনেই বলতে থাকে যে তোমার কথাটা সত্যি, আর তুমি আমাদের ব্যাপারে কি ভাবছো সেটাও আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা ডিমন প্রজাতির মধ্যে নয়, আমরা দুজনেই জায়ান্ট এবং ফেয়ারি প্রজাতির। এরই সাথে অতীতকালে আমরা অনেকগুলো ডিমন্সদের বিরুদ্ধেও লড়াই করেছি, কিন্তু সেই লড়াইটা চলাকালীন আমাদের কাছে এমন একটা পরিস্থিতি উৎপন্ন হয়েছিল যার জন্য আজকে আমরা যেটা হয়েছি সেটা হতে আমাদের বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। কিন্তু 3000 বছর পর মেলোডাসের হাতে যখন আমরা আবার মার খেলাম তখন আমাদের আবার জ্ঞান ফিরে আসছে যে আমরা যেটা করছি সেটা কিছুতেই ঠিক করছি না। এই জন্য আমরা ক্ষতিপূরণ হিসেবে তোমাদেরকে ট্রেন করতে চাই, এবং সেই ট্রেনিং এর মাধ্যমে আমি এটা প্রমিস করছি যে তোমরা অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু তার বদলে তোমাদেরকে একটা রিস্কও নিতে হবে। তোমরা এই ট্রেনিং এ চলাকালীন তোমরা মরেও যেতে পারো। আমরা তোমাদের দুজনকে এই জিনিসটা করতে জোর তো অবশ্যই করব না, এই জন্য তোমরা একটু টাইম নাও, চিন্তা ভাবনা করো, তারপরে আমাদেরকে জানিও যে তোমরা এই ট্রেনিংটা করতে চাও কি করতে চাও না। কিন্তু আমরা দেখতে পারি কিং আর ডিয়ানি এক পলকের জন্য ভাবে না, তারা দুজনেই একসাথে উত্তর দেয় যে আমরা এটা করতে চাই। ঠিক তখনই আমরা দেখতে পারি গ্লক্সিনিয়া যে কিনা একটা স্পেল ক্যাস্ট করতে থাকেন। এর সাথে আমরা দেখতে পারি কিং আর ডিয়ানির চারপাশে একটা লাইট গ্লো করতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি ডিয়ানি আর গ্লক্সিনিয়া দুজনে মিলে একটা নতুন জায়গায় চলে এসেছিল। তখন কিং নিজের চেহারাটাকে দেখে একদম অবাক হয়ে যায়, আরে এটা তো আমার বডি না, এটা তো গ্লক্সিনিয়ার বডি, আমি তার ভিতরে কি করছি? অন্যদিকে আমরা ডিয়ানাকে দেখতে পারি যে কিনা ড্রোলের শরীরের ভেতরে ছিল, এবং সে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমাকে দেখতে একটা পুরুষের মতো লাগছে, আর আমার 4টে হাত আবার কেন বেরিয়ে গেল? তখনই কিং আর ডিয়ানা দুজনে একে অপরকে দেখে অবাক হতে থাকে, আর তারা এটা ভাবতে থাকে যে তাদের সাথে এটা কি হয়ে গেল। ঠিক তখনই আমরা দেখতে পারি ওপর থেকে একটা খুবই অত্যন্ত পরিমাণে ডার্ক শক্তি যেটা কিনা ওদের দিকে ধেয়ে আসছিল, যেটাকে দেখে কিং বলতে থাকেন, এই পাওয়ারটা অত্যন্ত পাওয়ারফুল, একটু সাবধানে থাকবে ডিয়ানি। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই মনস্টারটা যে কিনা ওদের সামনে একদম চলে এসে ল্যান্ড করে এবং একটা অত্যন্ত পরিমাণে একটা ধামাকা সৃষ্টি করে। ঠিক তখনই আমরা দেখতে পারি এটা কোনো ডিমন বা মনস্টার ছিল না, এটা ছিল আমাদের মেলিওডাস, যাকে দেখে কিং আর ডিয়ানে দুজনেই খুবই অবাক হতে থাকে। তখন ডিয়ানে মেলোডাসকে দেখে একদম অবাক হয়ে যায়, আরে তুমি তো 1 মাস আগেই মরে গেছিলে, তুমি আবার বেঁচে উঠলে কি করে? তখন মেলোডাস বলতে থাকে, আরে ড্রল, তুমি যে সমস্ত মজাগুলো করো না সেই সমস্ত মজাকে আমার হাসি বিন্দু মাত্র আসে না। তখন কিং বলতে থাকেন, আরে মেলিওডাস, না 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 না, আমি হচ্ছে কিং, আরে হচ্ছে ডিয়ানি, আমরা একটু অন্যরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি বলে এই জন্য আমাদের কিরকম দেখতে লাগছে। তখন মেলিওডাস আবার বলতে থাকে, কিরকম পরিস্থিতি? তোমরা তো যেরকম দেখতে ছিলে তোমরা তো এখনো ওই রকমই দেখতে আছো, আর তাছাড়াও কিং আর ডিয়ানি এরা দুজন আবার কারা? ঠিক তখনই আমরা দেখতে পারি এলিজাবেথ ওখানে চলে আসেন, কিন্তু এলিজাবেথের দুটো ডানাও বুঝিয়েছিল, আর সে এসেই বলতে থাকেন, ড্রল আর গ্লক্সিনিয়া তোমাদের কি হয়েছে? আমরা তো এটাই ফিক্স করেছিলাম যে এখানে এসে আমরা মিটিং করব। এলিজাবেথের পিছনের দুটো ডানা দেখে তারা দুজন হতে একদম অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা এলিজাবেথকে কখনো এরকম ডানাওয়ালা পরী হিসেবে তো দেখেনি আগে। তখন মিলার্স বলতে থাকেন, আরে তোমরা কি ভুলে গেছো নাকি যে এলিজাবেথ হচ্ছে গডেস প্রজাতি থেকে আসছে, ওই জন্য তার এইরকম দুটো ডানা। তোমরা এটা কি প্রথমবার দেখছো নাকি যে এত অবাক হয়ে যাচ্ছ? চলো এবারে যাওয়ার টাইম হয়ে এসেছে। এটা বলে মেলিওডাস আর এলিজাবেথ দুজনে ওখান থেকে যেতে থাকেন, এবং তাদের পেছনে পেছনে কিং আর ডিয়ানেও যেতে থাকে। তখন কিং বলতে থাকেন, ডিয়ানি, আমরা মনে হচ্ছে 3000 বছর আগে অতীতকালে চলে এসেছি। এটার প্রমাণ হচ্ছে এলিজাবেথ নিজেই, কারণ আজ থেকে 3000 বছর আগেই গডেস প্রজাতি থাকতো, 3000 বছর পরে কিন্তু ছিল না তার কোনো অস্তিত্ব। তখন ডিয়ানে বলতে থাকে, এটা নয় মেনে নিলাম যে আমরা 3000 বছর অতীতে চলে এসেছি, কিন্তু এখানে এলিজাবেথ কি করছে? তখন কিং বলতে থাকে যে তোমার কথাটাও ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে এটা এলিজাবেথ নয়, এটা এলিজাবেথের মতোই দেখতে আর একটা মেয়ে, যে কিনা আজ থেকে 3000 বছর আগেও মেলিওডাসের সাথে থাকতো। যাই হয়ে যাক না কেন, কিন্তু আমরা এখন আর নিজেদেরকে কিং আর ডিয়ানে বলবো না, আমাদের পরিচয় এখন ড্রোল আর গ্লক্সিনিয়া।
ঠিক আছে? তখন মেলোডিস বলতে থাকেন, গ্লক্সিনিয়া, ড্রোল, আমরা অত্যন্ত তাড়াতাড়ি সেই জায়গায় চলে আসতে চলেছি, তোমরা রেডি তো? তখন ডিয়ানা বলতে থাকে, রেডি? আরে ভাই, জিনিসটা কিসের জন্য আমরা যাচ্ছি আমি সেটাই জানি না, আর আমি রেডি হব কি করে? তারপরে আমরা একটা গ্রাম দেখতে পারি যেখানে কিনা সমস্ত ঘর বাড়ি একদম জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছিল এবং এখানে সমস্ত ডিমনরা রাজ করছিল। সমস্ত ডিমনরা সমস্ত মানুষদেরকে প্রতিটা ঘরের কোনায় কোনায় খুঁজে খুঁজে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল। কিং আর ডিয়ানে এই সমস্ত দৃশ্য দেখে তারা অত্যন্ত ভয় পেতে থাকে। আমরা দেখতে পারি মেলিওডাস যেখানে ততক্ষণে তার ফাইটিং স্টাইল শুরু করে দিয়েছিল। সে তার এক কোপের বাড়িতে এক একটা মনস্টারকে কেটে কেটে ফাঁক করে রেখে দিচ্ছিল। তখন কিং বলতে থাকেন, আমরা তো এতটা শক্তিশালী নই, আমরা মনে হচ্ছে মেলিওডাসের উপরই একটা বোঝ হয়ে দাঁড়াবো। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং আর ডিয়ানের সামনে একটা অত্যন্ত বড় ভয়ঙ্কর দারুণ মনস্টার এসে দাঁড়িয়ে যায়। কিং আর ডিয়ানি তাদেরকে দেখে খুবই ভয় পেতে থাকেন, কারণ তারা এটা বুঝে গেছিল যে তাদের থেকে এই ডেমন্সটা অনেকটাই বেশি শক্তিশালী ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই মনস্টারটা যে কিনা তার একটা অস্ত্র দিয়ে ডিয়ানের উপরে একটা খুব জোরে আঘাত আনে। আমরা দেখতে পারি ডিয়ানে যে কিনা অনেক দূরে ছিটকে পড়ে যায়, যেটা দেখে কিং খুবই রেগে যায়। আর সে বলতে থাকে, তোর হিম্মত কি করে হয় যে আমার ডিয়ানের উপরে তুই আঘাত করিস? এটা বলে সে একটা অস্ত্র নিয়ে সেই ডিমন্সটার উপরে হামলা করে ছুড়ে মারে। আমরা দেখতে পারি সেই মনস্টারটার বুক একদম এফাড় ওপাড় হয়ে যায় এবং সেই মনস্টারটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে, যেটা দেখে কিং একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পেরে যায় যে এই পাওয়ারটা তার নিজের না, এই পাওয়ারটা ছিল প্রথম রাজা গ্লক্সিনিয়ার, যেটা কিনা অত্যন্ত পাওয়ারফুল ছিল। অন্যদিকে আমরা ডিয়ানাকে দেখতে পারি, সেও একদম ঠিকঠাক ছিল। সে বলতে থাকে, আমি জানি না কি করে, বাট আমার শরীরে একটা স্ক্র্যাচ আসেনি, মনে হচ্ছে ড্রোলের শরীরটাই অনেকটাই শক্ত, কারণ আমাকে তো হেভি মেটালই ইউজ করতে হয়নি। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং যে কিনা একটা সুমানিং ম্যাজিক করে তার একটা জন্তুরকে ওখানে নিয়ে চলে আসেন এবং তার ডাংকে দিয়ে সেই মনস্টারের প্রত্যেকটা শরীরে ফুটো ফুটো করে তার শরীরে একদম বিষ ঢুকিয়ে রেখে দেয়, যার জন্য আমরা দেখতে পারি সেই মনস্টারটা তার হাতগুলিকে নাড়াতেও পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই মনস্টারটা মরার সময় সে তার মুখ থেকে আর একটা পয়জন গ্যাস তাদের দিকে ছুড়ে মারে। তখনই আমরা দেখতে পারি মেলিওডাস ওদের সামনে এসে দাঁড়িয়ে যায়, যাকে দেখে সেই দৈত্যটা বলতে থাকে, মেলিওডাস, তুমি এদের সাথে কেন দিচ্ছ? তুমি তো আমাদের মতো একটা ডিমন প্রজাতি, তাহলে তুমি তো আমাদের সাথে লড়াই করবে, তুমি ওদের সঙ্গে লড়ে আমাদের বিরুদ্ধে কেন যাচ্ছ? ঠিক তখনই আমরা দেখতে পারি মেলিওডাস যেখানে একটা জবরদস্ত অ্যাটাক ওই ডিমনস্টার উপরে করে দেয় এবং আমরা দেখতে পারি সেই মনস্টারটা ওখানে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে মরে যায়। তখনই কিং পিছনে ঘুরে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল, সেটা ছিল যে ওখানে কোনো ডিমন্সরাই আর ছিল না, সব পালিয়ে গেছিল। তখন এলিজাবেথ ওদের সামনে এসে বলে যে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা ঘরে চলে যাও, ওই জন্য ওরা ঘরে চলে গেছে। তখন ডিয়ানা এটা শুনে খুবই অবাক হয়ে গেছে, এটার মানে কি ছিল রে ভাই? তুমি ওদেরকে ঘরে যেতে বললে আর ওরা চলেও গেল। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে আরো কিছু মানুষ চলে আসেন এবং তারা বলতে থাকে যে তোমাদের সাহায্যের জন্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আজকে আমরা বাঁচতে পেরেছি। তারপরে সেই মানুষটা মেলোডাসকে বলতে থাকে, আমার নাম হচ্ছে রৌ। মেলোডাস বলতে থাকে, আমার নাম হচ্ছে মেলিওডাস। এই বলে তারা একটু হ্যান্ডশেক করে নেয়। এর সাথে আমরা দেখতে পারি ওরা তাদের বেসে চলে আসছেন, যেখান থেকে তাদের এই আক্রমণের সাংগঠনিক একটা ক্লাব গড়ে উঠেছিল, যেখানে কিনা 3 প্রজাতি একসাথে মিশে সমস্ত ডিমন্সদের উপরে আক্রমণ করছিল। আর যে 3 প্রজাতি একসাথে মিশে গেছিল তাদের মধ্যে ছিল জায়ান্ট, মানুষ আর ফেয়ারি, এবং এই 3টে প্রজাতিকে যারা চালাচ্ছিল সে ছিল গড প্রজাতি। মেলিওডাস একাই ছিল যে কিনা ডিমন প্রজাতি থেকে ছিল, কিন্তু সে ডিমন প্রজাতির বিরুদ্ধে লড়াই করছিল, তাই জন্য সে এদের সাথে জুড়ে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে দুজন গড চলে আসেন, যাদের মধ্যে একজন পুরুষ গড ছিল এবং তার নাম ছিল লুডোশিয়াল, এবং সে 4 আর্ক এঞ্জেলস এর মধ্যে লিডার ছিল, যে 4 আর্ক এঞ্জেলস যারা কিনা অত্যন্ত শক্তিশালী এবং সমস্ত 10 কমান্ডমেন্টসদেরকে মেরে রেখে দেওয়ার সামর্থ্য রাখে। সমস্ত প্রজাতি যেমন জায়ান্ট, ফেয়ারি এবং মানুষ, তারা হচ্ছে এই লুডোশিয়ালকে দেখে একদম অবাক হয়ে গেছিল, তার পাওয়ারটাকে তারা অনুভব করতে পারছিল। তখন লুডোশিয়াল বলতে থাকেন, তোমাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন যখন আমরা সবাই একত্রিত হয়েছি তখন অত্যন্ত শীঘ্রই আমরা এই হলি ওয়ারটাকে সমাপ্ত করে দেব। তখন এলিজাবেথ বলতে থাকে, তাহলে তো আমাদেরকে ডিমন্স প্রজাতির সাথে কথা বলতে হয়, তাদের সাথে বন্ধুত্ব বাড়াতে হয়, তাহলে এই যুদ্ধটা থেমে যাবে। তখন লুডোশিয়াল বলতে থাকে, বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? আমি তো চাই সমস্ত ডিমন্সদেরকে মেরে খতম করে
করে দিতে। মিটিং শেষ হওয়ার পরে আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা লুডোশিয়ালের কাছে চলে আসেন এবং বলতে থাকে, তুমি এই কথাটা কি করে বলতে পারলে যে সমস্ত ডিমান্ডস প্রজাতিকে তুমি মেরে রেখে দেবে? লুডোশিয়াল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এই রকম কথাটা মেলিওডাসের সামনে কি করে বলতে পারো? তখন লুডোশিয়াল বলতে থাকে, এলিজাবেথ, তোমাকে তোমার চোখটা ভালো করে খুলে তাকাতে হবে। তোমাকে এটা দেখতে হবে যে ডিমান্ডসদেরকে তুমি যতই ভালো পথে চালানোর চেষ্টা করো না কেন, তারা কুকুরই থাকবে। কুকুরের যেমন লেজ সোজা হয় না, ওরাও কখনো ভালো পথে চলবে না। আর তাছাড়াও ওদের মতো ওই নোংরা জীবনকে আমাদের মতো গডের জীবনের সাথে তুমি এটা তুলনা করো না এলিজাবেথ। তখন আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা বুঝে গেছিল যে একে বুঝিয়ে কোনো লাভ নেই, সে তখনই ওখান থেকে উড়ে চলে যেতে থাকে। এরপর আমরা দেখতে পারি কিং এর সামনে আর একটা ফেরি চলে আসেন, যার নাম হচ্ছে গিয়ারহেড, যে কিনা এখনো পর্যন্ত 3000 বছর পরেও কিং এর সাথে ছিল, যে কিনা বানকে অত্যন্ত পরিমাণে প্রায় মেরেই রেখে দিয়েছিল। তাকে 3000 বছর আগে এইরকম অবস্থায় দেখে কিং একদম অবাক হয়ে গেছিল। সে বলতে থাকে, গিয়ারহেড, তুমি এখানে কি করছো? তুমি আমাকে চেনো কি করে? তখন গিয়ারহেড বলতে থাকেন, আমি তোমার বোন, আর আমি আমার দাদা, মানে তোমাকে আমি কেনই বা চিনবো না? তখন আমরা জানতে পারলাম গিয়ারহেড হচ্ছে প্রথম রাজা গ্লক্সিনিয়ার নিজের বোন। তখন কিং বলতে থাকেন, আচ্ছা গিয়ারহেড, তুমি কি আমাকে এটা বলতে পারবে ওই জঙ্গল থেকে আমি অত্যন্ত পাওয়ারফুল ম্যাজিককে আমি অনুভব করতে পারছি, ওটা কি কিসের, সেটা জানো তুমি? তখন গিয়ারহেড বলতে থাকেন, দাদা তুমি কি এটা ভুলে গেলে? লুডোশিয়াল ওই জঙ্গলের ভেতরে একটা সিল তৈরি করেছে, যে সিলের মাঝখানে অনেকগুলি ডিমান্ডস প্রজাতিদেরকে ওখানে আটকে ধরে রাখা হয়েছে এবং তাদেরকে চারা হিসেবে ব্যবহার করবে, যাতে অন্যান্য ডিমান্ডসরা তাদেরকে বাঁচাতে আসে এবং সেই সুযোগে সে এদেরকেও মারবে এবং সেই ডিমান্ডসদেরকেও মারবে যারা কিনা এদেরকে বাঁচাতে আসবে। ঠিক তখনই আমরা দেখতে পারি পুরো অন্ধকার ঘনিয়ে এসেছিল, কালো মেঘ উপরে চমচম করে চকচক করে জ্বলছিল। আমরা দেখতে পারি সমস্ত ডিমান্ডসরা ধীরে ধীরে লুডোশিয়ালের বেসের দিকে এগোতে থাকে, যাদের মধ্যে ছিল 10 কমান্ডমেন্টস এর মধ্যে মনসফিট এবং বেরিয়েরি। সমস্ত জায়ান্টস, ফেরি এবং মানুষেরা এটা বুঝে গেছিল যে ডিমান্ডসরা তাদের উপরে আক্রমণ করার জন্য তাদের কাছাকাছি চলে এসেছে। তখন মেলিওডাস কিং আর ডিয়ানাকে বলতে থাকেন, ড্রোল আর গ্লক্সিনিয়া, তোমরা এখানে থেকে ফরেস্টকে বাঁচাও, আর আমি গিয়ে ওই সমস্ত ডিমান্ডসদেরকে আটকানোর চেষ্টা করছি। আমি তাদেরকে একটু বুঝিয়ে বলছি যে তারা যেন এখানে অ্যাটাকটা না করে। তখন কিং বলতে থাকেন, মেলিওডাস, ওখানে কিন্তু 10 কমান্ডমেন্টস এর মধ্যে অনেকগুলি মেম্বারসই আছে, আর তুমি নিজের পাওয়ার দিয়ে একাই ওদের সাথে লড়তে পারবে না, কারণ তুমি হচ্ছে ডিমন প্রজাতির বিরুদ্ধে গিয়ে লড়াই করছো। আমার মনে হয় না যে তারা তোমার একটা কথাও শুনবে বলে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে রোল চলে আসেন এবং সে বলতে থাকে, মেলিওডাস, ড্রোল আর গ্লক্সিনিয়া, তোমরা সবাই মিলে যাও, আমরা এখানে নিচে থেকে এই ফরেস্টটাকে প্রোটেক্ট করব, তোমাদের এই ফরেস্টের জন্য চিন্তা করতে হবে না। তখনই আমরা দেখতে পারি কিং জিগনারোর হাতটা ধরে নেয় এবং বলতে থাকে, সত্যিকারে তুমি অন্যান্য মানুষদের থেকে একদমই আলাদা, প্লিজ এই ফরেস্টকে আর আমার বোনকে তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম, ওদের রক্ষা তুমি অবশ্যই করো। তখন ডিয়ানা সবাইকে এটা বলতে থাকে যে দেখো এখানে সমস্ত ডিমান্ডসরা ওখানে দাঁড়িয়ে গেছে। মেলোডাস তখন বুঝে গেছিল যে ব্যাপারটা কি, ওখানে ডিমান্ডসরা কেন দাঁড়িয়ে গেছিল, কারণ ওখানে এলিজাবেথ অনেক আগেই চলে গেছিল এবং সে বলতে থাকে যে তোমরা এদিকে অ্যাটাক করতে এসো না, তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো, আমি বাকি গডসদের সাথে কথা বলে এর একটা রাস্তা বার করব যাতে আমাদের মধ্যে যেন যুদ্ধ না হয়। তখন মনসফিট আর ডেরিয়েরি বলতে থাকেন, আমাদের 10 কমান্ডমেন্টসদের মধ্যে অনেক সদস্যরা যারা কিনা পরপর গায়েব হতেই আছে, আর আমরা মনে করি যে তোমাদের ওই জঙ্গলে আমাদের সমস্ত বন্ধুদেরকে ওখানে আটক করে রাখা হয়েছে। আমি চাইছি যে তুমি আমাদেরকে ফেরত দিয়ে দাও তাদের, এবং আমরা তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাব। তখন এলিজাবেথ বলতে থাকেন, আমরা যাই করি না কেন, কিন্তু আমরা তোমাদের সাথীদেরকে কেন বন্দি বানিয়ে রাখবো? তখন ডেরিয়েরি বলতে থাকে, তুমি জানো বা না জানার ভান করছো সেটা আমি জানি না, বাট আমি আমাদের সাথীদেরকে এখানে নিতে এসেছি এবং তাদেরকে পেলে তবেই আমরা এখান থেকে যাব। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই পুরো জঙ্গলটা যেটা কিনা আস্তে আস্তে তছনছ হতে থাকে, আর আমরা দেখতে পারি তার মাঝখান থেকে একটা অত্যন্ত বড় ম্যাসিভ লেভেলের আর্ক বেরিয়ে আসে, যার মধ্যে আমরা দেখতে পারি অনেক প্রজাতির ডিমন্সকে ওখানে আটক করে রাখা হয়েছিল, যেটা দেখে মেলিওডাস খুবই রেগে যায়। সে বলতে থাকে, লুডোশিয়াল,
তুমি এটা কি করছো? তখন লুডোসিয়াল বলতে থাকে, এই ডেমন্সদেরকে যাদেরকে আমি আটক করেছি তাদেরকে আমি যে কাজে লাগানোর জন্য চেষ্টা করেছিলাম তারা সেই কাজটাকে সম্পূর্ণ করেছে। এবারে এদের কাজ শেষ, তো আমি এদেরকে পৃথিবীর মধ্যে থেকে মুছে রেখে দেব। এটা বলেছি আর্কের মাঝখানে সমস্ত ডিমন্সদেরকে ওখানে জালি পুড়িয়ে মেরে রেখে দেয়, যেটা দেখে সমস্ত ডিমন এমনকি এলিজাবেথও অবাক হয়ে গেছিল, কারণ এলিজাবেথও লুডোসিয়ালের এই প্ল্যানিং এর ব্যাপারে জানতো না। আর মেলিওডাসও খুবই অবাক হয়ে গেছিল, সে রেগে যাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি ডেরিয়েরি, যে কিনা এলিজাবেথের মুখে একটা ঘুষি মেরে তাকে ছুঁড়ে ফেলে রেখে দেন আর বলতে থাকে, এবারে আর কোনো কথা হবে না, এবারে যেটা হবে সেটা হবে যুদ্ধ। ঠিক তখনই আমরা দেখতে পারি আকাশের উপরে দুটো আলো জ্বলছিল। তারা বলতে থাকে যে তোমরা এত রাগ করো না, অনেক তাড়াতাড়ি তোমাদের বন্ধুর কাছে তোমাদেরকেও আমরা পাঠিয়ে দেব। তখন মনফিট বলতে থাকেন, এরা হচ্ছে 4 আর্ক এঞ্জেলস এর সদস্য, মনে হচ্ছে এরা সিরিয়াসলি খুবই উঠে পড়ে লেগেছে আমাদেরকে একদম খতম করে রেখে দেওয়ার জন্য, যার জন্য একই সাথে 3টে আর্ক এঞ্জেলস এক জায়গায় চলে এসেছে। তখনই আমরা দেখতে পারি সেই দুটো আর্ক এঞ্জেলস যারা কিনা এলিজাবেথকে আবার হিল করতে লেগে যায় এবং এর সাথে তাকে একটা শিল্ড ব্যারিয়ার দিয়ে চারিদিক থেকে কভার করে রেখে দেয় যাতে তার উপরে কেউ অ্যাটাক না করতে পারে। ঠিক তখনই আমরা দুটো আর্ক এঞ্জেলস এর মধ্যে একজন আর্ক এঞ্জেলসকে দেখতে পারি যার কিনা 3টে মাথা ছিল, এবং এর সাথে আমরা দ্বিতীয় আর্ক এঞ্জেলসটাকেও দেখতে পারি যে কিনা একদম ছোট বাচ্চার মতো দেখতে ছিল। এবং এই দুটো আর্ক এঞ্জেলস, যার মধ্যে বড়টার নাম ছিল টার্মিল আর ছোট বাচ্চা তার নাম ছিল সারিয়েল, ঠিক তখনই আমরা দেখতে পারি ওরা দুজনে মিলে একটা অ্যাটাক করতে লেগে যায় যেটার নাম ছিল ওমেগা আর্ক। এবং এই এটাকে আমরা দেখতে পারি অনেকগুলি আর্ক রেডি হয়ে যান এবং এরই সাথে তারা সমস্ত ডিমন্সদেরকে এক জায়গায় কয়েদ করে তাদেরকে সঙ্গে নিমিষের মধ্যে জ্বালিয়ে পুড়ি শেষ করে দেয় তাদেরই চোখের সামনে। মেলিওডাস এই সমস্ত জিনিস দেখে আর নিজেকে আটকে রাখতে পারে না, সেও তখন এলিজাবেথের দিকে এগিয়ে যেতে থাকে তাকে খোঁজার জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি মনস্ফিট যে কিনা পিছন দিকে এসে তার হেলফায়ার ম্যাজিকটা ইউজ করে দেয় সারিয়েলের উপরে এবং সে জঙ্গলে গিয়ে ধাক্কা লেগে একদম সেখানে খুব জোরে একটা ব্লাস্ট হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি ডেরিয়ে যে কিনা টার্মিনেলের উপরে ঘুষির উপরে ঘুষি মারতেই থাকে। তখন মনস্ফিট বলতে থাকে যে আমি কখনো এটা ভাবিনি যে 4 আর্ক এঞ্জেলসদেরকে এত সহজেই খতম করে রেখে দেওয়া যেতে পারে বলে। তখন আমরা ওখান থেকে আর একটা আওয়াজ শুনতে পাই যে কিনা বলতে থাকে, আমি এটা বুঝতে পারছি না যে তোমরা আমার ওমেগা আর্ক থেকে কি করে বেঁচে গেলে। তখন আমরা জানতে পারি এই কথাটা যে বলছিল সে ছিল সারিল, যে কিনা মনস্ফিটের সেই অ্যাটাকে এখনো অব্দি মরেনি, সে ঠিকঠাক ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি ডেরিয়েরি যে কিনা টার্মিনেলের মুখের উপরে ঘুষি মেরে মেরে তার 3টে মাথাকে একদম চটকে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি সেই 3টে মাথা আবার ঠিক হয়ে গেছিল, যেটা দেখে ডেরিয়েরি খুবই অবাক হয়ে যায়। আরে এটা কি করে সম্ভব? ঠিক তখনই আমরা দেখতে পারি পেছন দিক থেকে গার্ল্যান্ড একটা কোপ মেরে তাকে দুধ চেলা করে রেখে দেয়, কিন্তু পলকের মধ্যে আমরা আবার দেখতে পারি টার্মিল যে কিনা আবার পুরোপুরি ভাবে জোড়া লেগে যায় আর সে বলতে থাকে, তোমাদের এই অবাক হওয়ার থোবড়া দেখে আমার খুবই মনে আনন্দ চলে এলো। এদিকে আমরা দেখতে পারি ফরোডরিন যে কিনা সেরিয়েলকে একটা ঘুষি মেরে গাছের দিকে ছিপকে রেখে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেরিয়েলের ওই আঘাতে কিছুই হয়নি, সে নিজের পায়ে খুবই ভালোভাবে দাঁড়িয়েছিল। মনস্ফিট তাকে দেখে বলতে থাকে, এ তো বাচ্চা নয় রে, এ তো বাচ্চা। এদিকে আমরা ভেতরের দিকে দেখতে পারি লুডোসিয়াল যে কিনা বলতে থাকে, নেরোবাস্থা আমি এক্ষুনি যাচ্ছি যুদ্ধে, তুমি এখানে দাঁড়িয়ে থেকে এই গেটটার দিকে লক্ষ্য রাখবে, যাই হয়ে যাক না কেন নিজের জীবন দিয়ে এই গেটের রক্ষাটা করবে, কারণ এই গেট থেকেই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে আসবে। যদি এই গেটটা ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের কাছে আর কোনো সাহায্য আসবে না আর আমরা হেরে যাব এই যুদ্ধে। এটা বলে সে যুদ্ধের দিকে ওখানে এগোতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি গৌথার ওখানে চলে আসেন এবং সে নিরুবাস্তাকে সেখানে মাইন্ড ম্যাজিক করতে থাকে। এবারে তোমরা এখানে ভাববে যে গৌথার এখানে কি করছে, সে তো 3000 বছর পরে তার আসার কথা, 3000 বছর আগে সে এখানে কি করছে? ওয়েল সে ব্যাপারটা আমরা ঘটনার সাথে সাথে পরে জানতে পারবো, জাস্ট ওয়েট। এবং তাকে নিয়ে সেই গেটের কাছে চলে যায়, যে গেটটাকে লুডোসিয়াল এক্ষুনি প্রোটেক্ট করার জন্য বলে গেছিল। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে ম্যালাসকিউলা চলে আসেন এবং গৌথার বলতে থাকেন, ম্যালাসকিউলা তুমি এখানে কি করছো? তোমার তো এখন যুদ্ধের মধ্যে থাকার দরকার ছিল। তখন আমরা জানতে পারলাম যে গৌথার হচ্ছে ডিমন্সদের 10 কমান্ডমেন্টস এর মধ্যে আর একজন সদস্য, যে কিনা আজ থেকে 3000 বছর আগে থেকেই ছিল, আর তার ব্যাপারে শুধুমাত্র মেলিওডাস ছাড়া আর কেউই জানতো না। এদিকে আমরা দেখতে পারি সিরিল যে কিনা তার অ্যাটাক দিয়ে ফরোডরিনের অনেকটা শরীর কেটে রেখে দেয় এবং এর সাথে তার শরীর থেকে অনেকটাই রক্ত বার করতে থাকে। আমরা দেখতে পারি টার্মিল যে কিনা একটা জবরদস্ত বড় অ্যাটাক গার্ল্যান্ডের দিকে ছুড়ে মারে। গার্ল্যান্ড চাইলেও তার নিজের পুরো শক্তি দিয়ে সেই অ্যাটাকটাকে ডজ করতে পারে না, যার
জন্য ওখানে খুবই শক্তিশালী একটা ধামাকা হয়ে যায়। আমরা দেখতে পারি মনস্ফিট যে কিনা তার একটা অ্যাটাক টার্মিয়ালের উপরে করে দেয়, যার জন্য টার্মিয়াল নিচের দিকে পড়তে থাকেন। কিন্তু আমরা দেখতে পারি সারিয়েল যে কিনা মনস্ফিটের উপর একটা হামলা করে দেয়। তখনই আমরা দেখতে পারি ডেরিয়েরি সে কিনা একটা জবরদস্ত ঘুষি সারিয়েলের উপরে মারতে থাকেন, কিন্তু সারিয়েলের সামনে একটা ব্যারিকেড টাইপের দাঁড়িয়ে যায়, যেটার জন্য ডেরিয়েরির একটা ঘুষিও তার সামনের দিকে যেতেই থাকে না, তার হাতটা ক্রমশ ভেঙে উড়ে যেতে থাকে। কিন্তু আমরা দেখতে পারি ডেরিয়েরি যে কিনা হার মানতেই চায় না, সে ঘুষিটাকে আরো শক্তিশালী করতে থাকে, যার ফলে আমরা দেখতে পারি সিরিয়ালের সে ব্যারিকেডটা ভেঙে তার চোখে একটা খুবই জোরে অ্যাটাক করে, একটা ধাক্কা লাগে। আমরা দেখতে পারি সিরিয়াল যে কিনা অনেক দূরে ছিটকে পড়ে যায় এবং তার একটা চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি গালান্ডো সেই অ্যাটাকটাকে নিজের হাতে তুলে ধরে নিয়েছিল, যেটা কিনা টার্মিল তার উপরে করেছিল, এবং সে সেই অ্যাটাকটাকে নিয়ে সারিলের উপরের দিকে ছুড়ে মারে। তখনই আমরা দেখতে পারি গালান্ডের উপরে অনেকগুলি আঘাত করে রেখে দেয় কেউ, যেটাকে দেখে মনস্ফিট আর ডেরিয়েরি খুবই ভয় পেতে থাকেন। যে অ্যাটাকটা করেছিল সে আর অন্য কেউ ছিল না, সে ছিল লুডোসিয়াল। আমরা দেখতে পারি মনস্ফিট যেখানে অনেকগুলি অ্যাটাক লুডোসিয়ালের দিকে করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি লুডোসিয়াল যেখানে তার হামলাগুলিকে খুবই সহজে ডজ করে নেয়, এবং এর সাথে আমরা দেখতে পারি লুডোসিয়াল যেখানে তার অনেকগুলি অ্যাটাক করে ডেরিয়েরি আর মনস্ফিট দুজনকেই একদম ঘায়েল করে রেখে দেয়। তার হামলার তেজটা এতটাই বেশি ছিল যে আমরা দেখতে পারি পুরো জঙ্গলটাই ফেটে উড়ে যেতে থাকে। তখন মনস্ফিট বলতে থাকে, ডেরিয়েরি মনে হচ্ছে আমরা আমাদের পাওয়ার দিয়ে এই মলটার সাথে তো লড়াই করতে পারবো না, এটার জন্য আমাদেরকে সেই পাওয়ারটা অ্যাক্টিভেট করতে হবে। এটা বলার পরেই আমরা দেখতে পারি মনস্ফিট আর ডেরিয়েরি দুজনে মিলে নিজেদের বুকে হাত ঢুকিয়ে একটা অ্যাটাক করতে থাকে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি তাদের বুকের ভেতরে থাকা 6টি হৃৎপিণ্ডকেই তারা ছিঁড়ে বার করে তুলে নেয় এবং বলতে থাকে যে আমরা এই 6টা হৃৎপিণ্ড আপনাকে প্রদান করছি, প্লিজ আমাদেরকে সেই শক্তিটাকে প্রদান করুন। এটা করার পরেই আমরা দেখতে পারি ওরা ট্রান্সফর্ম হয়ে অনেকটাই শক্তিশালী ডিমন মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এর সাথে আমরা জানতে পারি যে কিছু শক্তিশালী ডিমনস্টারই আছে যারা কিনা এই পাওয়ারটাকে অ্যাক্টিভেট করতে পারে, কিন্তু এরই সাথে এরা যদি এই পাওয়ারটাকে একবার অ্যাক্টিভেট করে নেয় এরা শক্তিশালী তো অনেকটাই হয়ে যাবে, এরই সাথে এদের জীবনটাকেও এদের হারাতে হবে, মানে কিছুক্ষণ পরে এরা অবশ্যই মরে যাবে, এদের বাঁচার আর কোনো রাস্তাই থাকবে না। তাই জন্য মনস্ফিট আর ডেরিয়েরি শেষমেশ তারা নিজেদের জীবন দিয়ে এই লুডোসিলকে মারার চেষ্টা করে। তখন লুডোসিল বলতে থাকে, তোমাদেরকে দেখতে আরো ফালতু লাগছে, তাতে কি হয়ে গেছে? তখন আমরা দেখতে পারি ডেরিয়েরি যে কিনা অনেক স্পিডে এসে লুডোসিলকে একটা ঘুষি মেরে তাকে অনেক দূরে ছিটকে ফেলে রেখে দেয়। আমরা দেখতে পারি লুডোসিল যে কিনা তার ওই অ্যাটাকটাকে ডজ করার টাইমটুকুও পায় না। আমরা দেখতে পারি লুডোসিল যে কিনা আবার সামনে উঠে দাঁড়িয়ে যান এবং সে একটা জবরদস্ত অ্যাটাক ওদের দুজনের উপরে করতে থাকে। কিন্তু ওই ধামাকাটা যখন থেমে যায় তখন আমরা দেখতে পারি মনস্ফিট আর ডেরিয়েরি তারা দুজনেই নিজের পায়ে সঠিকভাবে দাঁড়িয়েছিল, তাদের একটা চুলও পর্যন্ত ছিঁড়ে যায়নি, যেটা দেখে তো সিরিয়াল আর টার্মিয়াল দুজনেই খুবই অবাক হয়ে গেছিল। লুডোসিলকে আমরা দেখতে পারি যে কিনা ধীরে ধীরে আরো বেশি রাখতে থাকে, আর সে বলতে থাকে, সারিয়াল টার্মিয়াল তোমরা কি করছো, এখানে তাড়াতাড়ি আসো, আমাকে হেল্প করো। ঠিক তখনই আমরা দেখতে পারি সিরিয়াল আর টার্মিয়াল যেই ওকে হেল্প করার জন্য যাচ্ছিল, তখনই আমরা দেখতে পারি মনস্ফিট যে কিনা ওদের দুজনকে একাই ধরে মাটির মধ্যে চিপকে রেখে দিয়েছিল এবং এর সাথে তাদেরকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ওখানে একটা খুব জোরে বোম ব্লাস্ট করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি লুডোসিয়াল আর ডেরিয়েরির মধ্যে জবরদস্ত একটা ফাইট চলছিল। এদিকে আমরা মেলোডিসকে দেখতে পারি যে কিনা জঙ্গলের ভেতরের দিকে আরো যেতে থাকে এলিজাবেথকে খোঁজার জন্য। লুডোসিলকে আমরা দেখতে পারি যে কিনা একটা আঘাত খেয়ে রক্তবমি করতে থাকে। তখন লুডোসিল বলতে থাকেন, এটা অসম্ভব, আমরা এতটা শক্তিশালী, আমরা কিনা বলে 4 আর্ক এঞ্জেলস আমাদেরকে কি করে এই সামান্য ডিমন্সরা হারাতে পারে। এদিকে আমরা দেখতে পারি মেলিওডাস যে কিনা এলিজাবেথকে ওখানে খুঁজে পেয়ে যায় এবং আমরা দেখতে পারি এলিজাবেথ সে তার আবার নিজের জ্ঞানটাকেও ফিরে পায় এবং এর সাথে সে কাঁদতে থাকে, বলতে থাকে, মেলিওডাস আমাকে ক্ষমা করে দাও, আমি এই যুদ্ধটাকে বন্ধ করার চেষ্টা করছিলাম কিন্তু এই যুদ্ধটা বন্ধ হলো না, আমি তো এটাও জানতাম না যে লুডোসিয়াল আর তার সাথীরা এরকম কোনো চক্রান্ত করছিল ডিমন প্রজাতির বিরুদ্ধে। তখন মেলিওডাস প্রতিবারের মতোই হাসি মুখে বলতে থাকেন, এলিজাবেথ তুমি আমার কাছে ক্ষমা চেও না, তুমি কোনো ভুল কাজ করোনি, এবারে সবকিছু আমি দেখে নেব। তখন এলিজাবেথ বলতে থাকে, না এটা সবসময় ঠিক না, সবসময় তুমি কেন আঘাত পাবে, সবসময় তুমি কেন স্যাক্রিফাইস করবে, এটা বলে সে খুবই কাঁদতে থাকে। এদিকে আমরা দেখতে পারি লুডোসিয়ালের সামনে মনস্ফিট আর ডেরিয়েরি খতরনাক ডিমন হয়ে তার সামনে দাঁড়িয়েছিল, আর লুডোসিয়াল একদম নিরুপায়, সে কি করে যে তাদের সাথে লড়বে সে খুঁজেই পাচ্ছে না। ঠিক তখনই আমরা দেখতে পারি ওদের মাঝখানে এলিজাবেথ এসে দাঁড়িয়ে যায় আর সে বলতে থাকে, আমি এদের দুজনকে আটকাবো। তখন লুডোসিয়াল বলতে থাকেন, আমি জানতাম এলিজাবেথ তুমি আমাকে সাহায্য
করবে এই মনস্টারদেরকে মারার জন্য। তখন এলিজাবেথ বলতে থাকে যে না, আমি এদেরকে মারতে চাই না, আমি এদেরকে বাঁচাতে চাই। এটা বলার পরে এলিজাবেথ খুবই একটা জবরদস্ত পিউরিফিকেশন ম্যাজিক ওদের দুজনের উপরে করতে থাকে, যাতে এদের দুজনের বডি যেন আবার আগের মতো হয়ে যায় এবং তারা মরার বদলে আবার যেন বাঁচতে পারে। তখন পিছন দিক থেকে লুডোশেল বলতে থাকেন, এলিজাবেথ তুমি এটা কি করছো? ওরা তোমার এই ম্যাজিকের যোগ্য নয়। অন্যদিকে আমরা টার্মিল আর সারিয়েলকে দেখতে পারি, যারা কিনা নিজেদেরকে হিল করে আবার অনেকটাই ঠিক হয়ে এসেছিল। লুডোশেল এটা লক্ষ্য করে যে এলিজাবেথ তার কথার শোনার মতো একদমই রাজি ছিল না। সে তখন একটা অ্যাটাক রেডি করে এলিজাবেথকে আটকানোর জন্য, এবং সেই অ্যাটাকটা যেই করতে যাচ্ছিল তখনই আমরা দেখতে পারি মেলোডাস ওর সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তার পিছনে দুটো কালো ডানা গজিয়েছিল। তখন মেলোডাস এলিজাবেথকে বলতে থাকেন, এলিজাবেথ তুমি যে কাজটা করছো তুমি বিন্দাস করতে থাকো, একে আমার উপরে তুমি ছেড়ে দাও। তখন এলিজাবেথ বলতে থাকে, মেলোডাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট থেকে টার্মিল আর সারিল বলতে থাকে, লেডি এলিজাবেথ তুমি এদেরকে কেন বাঁচাচ্ছ? এরা তো একটা জঘন্য নিচু প্রজাতির ডিমন, এরা তো আমাদের এই ম্যাজিকের প্রাপ্যই নয়, এরা তো তার যোগ্যই নয়। তখন এলিজাবেথ বলতে থাকেন, কে কোন জিনিসের জন্য যোগ্য বা যোগ্য নয় এই জিনিসটা কে সিদ্ধান্ত করবে, কে ডিসাইড করবে, কার অধিকার এটা যে কে কোন জিনিসটা পাবে কে কোন জিনিসটা পাবে না? তখন লুডোসেল টার্মিল আর সারিয়ালকে ডাকতে থাকেন এবং সে এটা ডিসাইড করে যে তারা তিনজনে মিলে 10 কমান্ডমেন্টসদেরকে এক্ষুনি মেরে রেখে দেবেন, এমনকি মেলোডাসকেও তারা মারতে দ্বিধাবোধ করবে না। ঠিক তখনই আমরা দেখতে পারি টার্মিল আর সারিয়ালও ওখানে চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি তারা এসে লুডোসেলকে হেল্প করে না, তারা বরঞ্চ এলিজাবেথ যে ম্যাজিকটা করছিল তারা তাকে সাহায্য করতে থাকে। লুডোসেল এটা দেখে বলতে থাকে যে তোমরা দুজনটা কি করছো? তখন সেরিল আর টার্মিল বলতে থাকে, আমরা যেটা চাইবো সেটা করতে পারবো, তাছাড়া লেডি এলিজাবেথ যেটাই করবে আমাদেরকেই সেটা ফলো করতেই হবে। ঠিক তখনই আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা তার পাওয়ারটাকে আরো বেশি করে বাড়াতে থাকে। এর সাথে আমরা দেখতে পারি মন্সফিট আর ডেরিয়েরি দুজনেই আবার সেই আগের মতো বডিতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং তারা জঙ্গলে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা দেখতে পারি এলিজাবেথ যে কিনা অতিরিক্ত পাওয়ার ইউজ করার জন্য সে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু মেলিওডাস তাকে যেরকম সেরকম করে আবার ধরে নিয়েছিল। আমরা দেখতে পারি লুডোসেল যে কিনা এই সুযোগে মন্সফিট আর ডেরির উপরে হামলা করতে যায়, কিন্তু আমরা দেখতে পারি ডিয়ানে একটা আর্থ ম্যাজিক ইউজ করে লুডোসেলকে ওখানে দূরের দিকে ছিটকে ফেলে রেখে দেয় এবং সে বলতে থাকে যে শত্রুরা ঘুমিয়ে আছে তাদের উপরে এরকম অ্যাটাক করা এটা তো কাপুরুষের পরিচয়, এরকমটা করা গডের জন্য উচিত নয়। তখন গ্লক্সিনে মেলোডাসকে বলতে থাকে, মেলিওডাস তুমি কি এটা ঠিক করেছো এদের দুজনকে বাঁচিয়ে? আমার মনে হয় ভবিষ্যতে এরা দুজন আবার আসবে তোমাদের উপরে অ্যাটাক করার জন্য। তখন মেলোডাস বলতে থাকে, আরে সে তখন দেখা যাবে, তখন কি করব না করব। এদিকে আমরা দেখতে পাই নিরবস্থা যখন সে তার জ্ঞানটাকে ফিরে পায় তখন সে তার সামনের জিনিস দেখে একদম অবাক হয়ে গেছিল। যে গেটটা কিনা গডের গেট ছিল সেই গেটটাকে ম্যালাস্কিওলা ধীরে ধীরে একটা ডিমন গেটে পরিবর্তন করে দিয়েছিল। নিরবস্থা এটা দেখে অবাক হয়ে গেছিল, সে ভাবতে থাকে যে এরা কখন এলো আর এই জিনিসটা কখন করলো আমি বুঝতেই পারলাম না। অন্যদিকে আমরা ফরেস্টের মধ্যে দেখতে পারি গের হেড এবং রোয়ের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং এদের মধ্যে হালকা হালকা ভালোবাসাও যেন জন্মাচ্ছিল। তখন নিরবস্থা টেলিপ্যাথির মাধ্যমে সবাইকে বলে দেয় যে 10 কমান্ডমেন্টস এই ভেতরে চলে এসেছে এবং গেটটাকে তারা ডিমন গেটে পরিবর্তন করে দিয়েছে, যে কোনো মুহূর্তে তারা আমাদের উপরে হামলা করতে পারে, তোমরা রেডি থাকো আক্রমণের জন্য। তখনই আমরা দেখতে পারি রো যেখানে নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবং সে বলতে থাকে, ফাইনালি তাহলে আমাদের অ্যাটাক করার টাইম চলে এসেছে। ঠিক তখনই আমরা দেখতে পারি রো যেখানে একটা জাম্প করে একটা জায়ান্টের গলা কেটে তাকে ওখানে মেরে ফেলে রেখে দেয়, যেটা দেখে গের হেড একদম অবাক হয়ে যায়। আরে রো তো আমাদের দলে ছিল, তাহলে ও বাদ বাকি লোকেদেরকে কেন মারছে, মানে নিজেদের দলকে কেন মারছে? আমরা দেখতে পারি অন্যান্য ফ্যারিরা যারা কিনা রোর উপরে অ্যাটাক করে, কিন্তু রো তার প্রত্যেকটা অ্যাটাক ডজ করে সে একটা ফ্যারিকেও ওখানে মেরে রেখে দেয়। শুধু ব্যাপারটা এখানে দাঁড়ায় না, আমরা দেখতে পারি রোয়ের সাথে সাথে আরো বাকি মানুষরা যারা কিনা ফ্যারি, গডেস এবং জায়ান্টদেরকে একসাথে মেরে রেখে দিচ্ছিল, যেটা দেখে বাদ বাকি জীবিত জায়ান্টসরা বলতে থাকেন, তোমরা মানুষ জাতি, তোমরা কেউ ডিমন প্রজাতির সাথে আছো নাকি? তখন রো বলতে থাকে যে তুমি একদম ঠিক কথাই বলেছো, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিমন্সদের সাথে মিশে তোমাদের সবাইকে খতম করে রেখে দেওয়া। এদিকে আমরা দেখতে পারি কিং যে কিনা ধীরে ধীরে ফরেস্টের দিকে এগোতে থাকে, কারণ সে বুঝে গেছিল যে জঙ্গলের ভিতরে কিছু একটা দুর্ঘটনা তো ঘটছে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওদের সামনে গৌথর এসে দাঁড়িয়ে যায় আর সে বলতে থাকে, আমার নাম হচ্ছে গৌথর আর তোমাদের অপোনেন্ট কিন্তু আমি, আর আমার কাছ থেকে একটু সাবধানে থাকবে। তখন কিং বলতে থাকেন, আমরা যে গৌথরকে চিনি এটা সেই গৌথর নয়। তখন গৌথর বলতে থাকে, আমি সেই গৌথর নই, মানেটা কি, তুমি কি বলতে চাইছো? ঠিক তখনই আমরা দেখতে পারি গৌথর যেখানে তাদের উপর একটা অ্যাটাক করে দেয় এবং বলতে থাকে, যতক্ষণ না গেট কমপ্লিট
কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে ওই টাওয়ারের মধ্যে যেতে দিতে পারি না। তখন কিং বলতে থাকে, ডিয়ানে তোমার স্মৃতিশক্তিকে যে কেড়ে নিয়েছিল সেটা হচ্ছে গৌথার। তখন ডিয়ানে বলতে থাকে, তাহলে গৌথার প্লিজ তুমি আমার স্মৃতিশক্তিকে আমাকে আবার ফিরিয়ে দাও। তখন কিং বলতে থাকে, আরে ডিয়ানে এটা তো সেই গৌথার নয়, এ তো 3000 বছর আগের গৌথার, আর যে তোমার মেমোরিটাকে নিয়েছিল সে হচ্ছে 3 বছর পরের গৌথার। তখন গৌথার বলে, আমি কিছু বুঝতে পারছি না, আগে পরে, আরে আমি তো তোমার সাথে প্রথমবার দেখা করছি। তখন কিং সমস্ত ঘটনা গৌথারকে বুঝিয়ে বলে দেয় যে আমরা হচ্ছি গ্লক্সিনিয়া আর ড্রোলের ভিতরে থাকা কিং আর ডিয়ানে, যারা কিনা আজ থেকে 3 বছর পরে ভবিষ্যৎ থেকে আসছি। যেটা শুনে গৌথারও খুবই ইন্টারেস্টিং লেগে যায়, আর সে বলতে থাকে, আমার খুবই ভালো লাগছে, প্লিজ আমাকে আরো কিছু বলো ভবিষ্যতের ব্যাপারে। এদিকে আমরা দেখতে পারি গেটটা যে কমপ্লিট হয়ে যায় সেটাকে দেখে ম্যালাস্কিউলও নিজে খুবই ভয় পেতে থাকে, আর সে বলতে থাকে, এটা কি হলো, এটা কি জিনিস তৈরি করে ফেললাম আমি, এটা তো কোনো ডিমন গেট না, এটা তো একটা ডিমন জেলের গেট, যেখানে কিনা ডিমন্সদেরকে কয়েদ করে রাখা হয়। তখন সে বুঝতে পেরে যায় যে তার ব্রেনটাকে গৌথারও ম্যানিপুলেট করেছিল, যার জন্য ম্যালাস্কিউলা অজান্তে ডিমন গেটের পরিবর্তে ডিমন জেলটাকে তৈরি করে ফেলে, এবং সে রাগে চিৎকার করতে করতে গৌথারকে গালাগাল দিতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই জেলের ভিতর থেকে একটা লোক বেরিয়ে আসতে থাকেন, এবং তার সামনে সেই জেলের সমস্ত চেন ধীরে ধীরে খুলে যেতে থাকে। ম্যালাস্কিউলা তাকে দেখে কিছু তো একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পারি সেই লোকটা যে কিনা তার মাথাটাকে ধরে রেখে দেন, আর বলতে থাকে, অনেক কথা বলেছ, এবারে একটু নিজের মুখটাকে বন্ধ রাখো, নাহলে আমি যে বন্দি দশা থেকে মুক্তি পেয়ে গেছি এই কথাটা ডিমন কিং নোটিস করে নেবে যে। তখনই আমরা দেখতে পারি একটা লোক যে কিনা হুইল চেয়ারে করে ওই গেটের ভেতর থেকে বাইরের দিকে আসতে থাকে। এদিকে ম্যালাস্কিউলাকে আমরা দেখতে পারি যে কিনা একদম অসাড় হয়ে গেছিল, সে তার বডিটাকে নড়াতেই পারছিল না। তখন আমরা দেখতে পারি সেই লোকটা তার সামনে চলে আসেন, আর সে বলতে থাকে, 500 বছর আগে আমি জেলের ভেতরে ঢুকেছিলাম, বাইরের জিনিসটা মনে হচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখন ম্যালাস্কিউলা রাখতে রাখতে বলতে থাকেন, এটা তুমি এইসব করেছো না? তখন গৌথার বলতে থাকে, আচ্ছা তো ম্যালাস্কিউলা, প্রথমবার মনে হয় তুমি আমাকে দেখছো কি, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছো, আমি হচ্ছি গৌথার, মানে আমি হচ্ছি অরিজিনাল গৌথার। ম্যালাস্কিউলা, তুমি জিনিসটা কখনোই বুঝবে না যে বাইরের জগৎটা আমার কাছে কতটা প্রিয়, তাই জন্য আমি যখন জেলের ভিতরে ছিলাম বাইরের থেকে আমি শুধু একটা জিনিসকে কন্ট্রোল করতে পারতাম, আর সেটা ছিল আমার হাতে বানানো আমার একটা ডল, সেটা হচ্ছে গৌথার, যার ভেতরে আমারই হৃদয় এবং আমারই সমস্ত অ্যাকশন রিয়াকশন চলতো। কিন্তু আমার সময়ও ঘনিয়ে এসছেন, আমি খুবই তাড়াতাড়ি এই জগৎকে বিদায় দিয়ে চলে যাব। ঠিক তখনই আমরা দেখতে পারি রিয়েল গৌথার যে কিনা টেলিপোর্টেশন গেটটাকে ইউজ করে ডিয়ানি আর কিং এর সামনে চলে আসেন, যাকে দেখে ডিয়ানি আর কিং খুবই অবাক হতে থাকেন, আর বলতে থাকে, তাহলে তুমি হচ্ছে রিয়েল গৌথার? তখন তারা দুজনেই বলতে থাকেন, আমিও হচ্ছি গৌথার, আর আমাদের মধ্যে কোনোটাই ফেক নয়। তারপর সে ডল গৌথারের সাথে লিঙ্কটাকে অফ করে দিয়ে বলতে থাকেন, এ হচ্ছে আগে আমার সাথে কাজ করতো, আমার একজন প্রিয় বন্ধু ছিল যে কিনা সবসময় আমার পাশেই থাকতো, কিন্তু সে মরে যাওয়ায় আমি তাকে একটা ডল বানিয়ে দিই এবং তাকে আমার একটা প্রতিচ্ছবি বানিয়ে রেখে দিই। তখন কিং বলতে থাকেন, তুমি আমাদেরকে একটু আগে ওই গেটের কাছে যেতে দিচ্ছিলে না, এর মানেটা কি? তখন রিয়েল গৌথার বলতে থাকেন, আমি এখান থেকে ফিল করতে পারছি মানুষরা বিশ্বাসঘাতকতা করেছে তোমাদের সাথে, সমস্ত ফেয়ারি, সমস্ত গড এবং সমস্ত জায়ান্টসদেরকে ওই মানুষ্য জাতিরা এক একটা করে মেরে দিচ্ছে। যেটা শুনে তো কিং আর ডিয়ানে খুবই অবাক হতে থাকে। তখন কিং রেগে কি বলতে থাকেন, গৌথার সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি নিজেকে ফ্রি করার জন্য ওই মানুষদেরকে আর ডিমন প্রজাতিকে তোমার নিজের ফায়দার জন্য কাজে লাগিয়েছো। তোমার কি এটা ধারণা আছে যে তোমার এই স্বাধীনতার জন্য কত লোক মরে গেছে? তখন রিয়েল গৌথার বলতে থাকেন, আমার উদ্দেশ্য একটাই, নিজেকে ফ্রি করা আর এই হোলি ওয়ারটাকে সারা জীবনের মতো শেষ করে দেওয়া। তখন কিং বলতে থাকে যে তোমার সাথে কথা বলে আমার কোনো ফায়দা নেই, আমাকে যেতে হবে এক্ষুনি আমার বোনকে আর বাদ বাকি ফেরি আর জায়ান্টসকে সাহায্য করার জন্য। সে তখন ডিয়ানাকে নিয়ে যেতে চায়, তখন কিন্তু ডিয়ানা তাকে বলে যে কিং তুমি এগিয়ে যাও, আমি এই লোকটার উপর একটু ভরসা করতে চাই, আমি এর কাছ থেকে কিছু কথা আরো শুনতে চাই, আমার মনে হয় না এই লোকটা খারাপ বলে, তাছাড়াও আমাদের সাথে যে গৌথার আছে আমি তার ব্যাপারে সবকিছু জানতে চাই, তুমি আমার ব্যাপারে চিন্তা করো না আর আমার উপরে ভরসা রাখো, ঠিক আছে? তখন কিং ডিয়ানাকে বলতে থাকে, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তুমি কেয়ারফুল থাকবেন, এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। তখন রিয়েল গৌথার বলতে থাকেন, আচ্ছা ডিয়ানি তুমি আমাকে এটা বলো তো যে আজ থেকে 3000 বছর পরে তখন কি এই হোলি ওয়ারটা চলছে? তখন ডিয়ানে বলতে থাকে যে না, তখন এই হোলি ওয়ারটা বন্ধ হয়ে গেছে। তখন রিয়েল গৌথার আবার বলতে থাকেন, তাহলে আমি যেটা ভেবেছি সেটা ঠিক,
আমার জীবনের বলিদানটা দেওয়া এটা ব্যর্থ যাবে না। ডিয়ানা তখন খুবই চিন্তা করতে থাকেন আর সে বলতে থাকে মরতে হবে? তুমি এটা কি বলছো? তুমি কি করতে চাইছো গৌথার? তুমি মরে গেলে আমাদের এই ডল গৌথারের কি হবে? সে সে কোথায় যাবে? এরপরে আমরা দেখতে পারি রিয়েল গৌথার যে কিনা ডল গৌথারকে আবার জাগিয়ে দেয় আর তাকে বলতে থাকে যে গুড মর্নিং গৌথার, আমাকে ক্ষমা করবে, হঠাৎ মাত্র তোমাকে জাগানোর সাথে সাথেই তোমাকে এটা আমি বলছি, কিন্তু কান খুলে এটাকে শুনে রাখো। আজ থেকে তুমি তোমার মতো চলবে, তোমাকে আমি আর কন্ট্রোল করব না, কারণ তোমাকে কন্ট্রোল করার জন্য আমি আর থাকবো না। তাছাড়াও আমার মধ্যে যে ইন্টেলিজেন্স আছে সেম ইন্টেলিজেন্স তোমার মধ্যেও আছে। সত্যি কথা বলতে আমি তোমাকে আরো অনেক জিনিস শেখাতে চাইছিলাম নিজের থেকে, কিন্তু সেটা মনে হয় আমি আর পারবো না। তখন আমরা দেখতে পারি জীবনে প্রথমবার একটা ডল গৌথার যার শরীরের ভেতরে কোনো ইমোশন ছিল না, যে কিনা রিয়েল গৌথারের এই কথাটা শুনে সে কাঁদতে থাকে, যেটাকে দেখে ডিয়ানে খুবই অবাক হয়ে যায় যে আমাদের ডল গৌথার কাঁদছে। আর ডল গৌথার তার হাতটাকে ধরে কাঁদতেই থাকে আর বলতেই থাকে প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি কি একটা পুতুল বলে ওই জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তখন রিয়েল গৌথার তাকে ধরে বলে যে না, ব্যাপারটা ওই রকম না, তাছাড়াও আমার জন্য তুমি শুধুমাত্র একটা সামান্য ডল নও, তোমারও বুকে একটা হৃদয় আছে, যে হৃদয়টাকে আমি তোমার মধ্যে ইনপুট করে দিয়েছি, আর এটা আমার তরফ থেকে তোমার জন্য জীবনে প্রথমবার বা শেষবার বলতে পারো একটা গিফট তোমাকে আমি দিলাম। কিন্তু মনে হচ্ছে আজ থেকে 3000 বছর পরে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য বা দুর্ঘটনার জন্য তোমার এই হৃদয়টা তোমার কাছ থেকে হয়তো আলাদা হয়ে যাবে, আর এরই সাথে সাথে সেটা যে কেন হয়েছে সে স্মৃতিশক্তিটাও তুমি হারিয়ে ফেলবে। তখন রিয়েল গৌথার আবার ডিএনএ দিকে তাকিয়ে বলতে থাকেন ডিএনএ, আমি তোমার কাছ থেকে একটা রিকোয়েস্ট রাখতে চাইছি, আমি এটা চাই যে তুমি যখন রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাও তুমি তখন গৌথারের সব থেকে একটা ভালো বন্ধু হয়ে যাও, তুমি কি ওকে সঠিক পথে নিয়ে যেতে পারবে ডিয়ানে? ঠিক তখন আমরা দেখতে পারি ডল গৌথার সেও বলতে থাকেন প্লিজ ডিয়ানে তুমি আমাকে সঠিক পথে নিয়ে যেও। তখন আমরা দেখতে পারি ডিয়ানে যে কিনা হাসি মুখে বলতে থাকে ঠিক আছে আমি চেষ্টা করব। তখন রিয়েল গৌথার বলতে থাকে গৌথার আমি এটা চাই যে তুমি সেই জীবনটাকে উপভোগ করো যে জীবনটাকে আমি কোনোদিন উপভোগ করতে পারিনি। ডিয়ানে তোমার সাথে দেখা করে খুবই আনন্দ পেলাম, আমি তোমাকে একটা গিফট দিতে চাই, প্লিজ এটা একসেপ্ট করে নিও। এটা বলার পরে আমরা দেখতে পারি সে একটা ম্যাজিক তার মাথার উপরে করে দেয় এবং সে বলতে থাকে তোমার যে মেমোরিটা ডল গৌথার কেড়ে নিয়েছিল সেই মেমোরিটা আমি তোমাকে আজকে ফিরিয়ে দিলাম। এদিকে আমরা রৌকে দেখতে পারি যে কিনা সমস্ত গডেস জায়ান্টস এবং ফেরিদের সাথে ফাইট করেই চলেছেন এবং একজনকে মেরেই চলেছে। তখনই আমরা দেখতে পারি গিয়ারহেড ওর সামনে চলে আসে আর বলতে থাকে রৌ তুমি এটা কেন করছো, প্লিজ তুমি এসব করো না। তখন আমরা দেখতে পারি রৌ যে কিনা গিয়ারহেডের উপরে হামলা করতে পারে না, কারণ সেও মনে মনে গিয়ারহেডকে একটু ভালোবাসতো, তাই জন্য সে বলতে থাকেন গিয়ারহেড তুমি কিসের জন্য অপেক্ষা করছো, আমি তোমার এনিমি, তুমি আমাকে মেরে ফেলো। ঠিক তখনই আমরা দেখতে পারি পিছন দিক থেকে ওদের উপরে দুজনে কেউ হামলা করে দিয়েছিল, সেটা ছিল রৌয়ের আর একজন সহকর্মী, সেও একটা মানুষ ছিল। সে বলতে থাকে যে রৌ তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়ার প্ল্যান করছো নাকি, তাড়াতাড়ি এদেরকে মেরে ফিনিশ করে দাও চলো। আমরা দেখতে পারি রৌ একদম অবাক হয়ে গেছিল, সে খুবই রাগ দিয়ে থাকে কারণ তার চোখের সামনে গিয়ারহেডস যে কিনা একদম ডানা কাটা হয়ে চোখ কাটা হয়ে পড়েছিল এবং আমরা দেখতে পারি আর একটা মানুষ তার সামনে চলে আসে এবং তার পা দুটোকে কেটে রেখে দেয়। তখন আমরা দেখতে পারি কিছুক্ষণ পরে গিয়ারহেডসের আবার জ্ঞান ফিরে আসে, সে তখন দেখতে পারে যে রৌ তাকে তার কোলে নিয়ে শুয়েছিল। তখন রৌ বলতে থাকে তুমি পাগল আছো, তুমি আমাকে কেন মেরে ফেলোনি? তখন আমরা জানতে পারলাম যে মানুষটা গিয়ারহেডসকে মারার জন্য উঠে পড়েছিল রৌ তাকে সমেত বাদ বাকি সমস্ত মানুষদেরকে মেরে রেখে দিয়েছে। তখন গিয়ারহেডস বলতে থাকে যে আমি তোমার উপরে কি করে অ্যাটাক করতে পারি বলো, তুমিও তো তোমার প্রজাতির জন্যই লড়াই করে যাচ্ছ। তখন রৌ বলতে থাকে আমি যখন ছোট ছিলাম তখন আমার গ্রামে আমার আরো অনেক বন্ধুরা ছিল, কিন্তু একদিন এক সময় হঠাৎ মাত্র কেন জানি না অনেকগুলি জায়ান্টস এবং অনেকগুলি ফেরিরা এসে বড় বড় পাথর ছুঁড়ে আমাদের গ্রামটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে আমাদের সমস্ত মানুষদেরকে মেরে রেখে দিয়েছিল। আর তারা যে হঠাৎ মাত্র অ্যাটাকটা যে কেন করেছিল সেটা আমরা নিজেরাও জানি না, কোনো কারণ ছাড়াই তারা আমাদেরকে একদম এক নিমিষে শেষ করে দিয়ে চলে গেছিল। সেদিন থেকে আমরা নিজেদেরকে আরো শক্তিশালী বানাই, ট্রেন করি এবং আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা সমস্ত প্রজাতিদেরকে মেরে রেখে দেব। আমি জানি না মেলিওডাস আমার এই কাজকর্ম দেখে আমাকে কি বলবে, সে একটা খুবই ভালো মানুষ ছিল, সে আমার প্রতি খুবই ভরসা রেখেছিল। আর বাকি রইল তোমার ভাইয়ের কথা, এই সমস্ত জিনিস দেখার পরে আমার মনে হয় না তোমার ভাই আমাকে জীবিত ছেড়ে দেবে। তখন গিয়ারহেড বলতে থাকে তোমার চিন্তা নেই, আমি আমার ভাইকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো, কারণ আমিও খুবই একটা পাপ কাজ করেছি, আমিও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জায়ান্টস এবং
আমার সমস্ত ফেয়ারি প্রজাতিদেরকে নিজের চোখের সামনে চুপচাপ মরে যেতে দেখেছি, আমি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেইনি। এদিকে আমরা দেখতে পারি এই কথাটা বলতে বলতে গেরেট যেখানে অজ্ঞান হয়ে যায়, তখন রো এটা ডিসিশন নেয় যে সে তাকে নিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাবে যেখানে তাকে কিনা হিল করতে পারে। এদিকে আমরা দেখতে পারি কিং যে কিনা উড়ে উড়ে এসে এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে সে দেখতে পারে রো তার পুরো গায়ের রক্তাক্ত শরীরে তার বোন গেরেটকে ডানা কাটা অবস্থায় তাকে ঝুলে ঝুলে নিয়ে যাচ্ছিল। এটা দেখেই কিং খুবই রেগে যান আর সে বলতে থাকে, রো তুমি আমার বোনকে এক্ষুনি মাটিতে রেখে দাও বলছি। গেরেটসের চোখ খুলে তাকানো খুবই মুশকিল ছিল, সে তবু বলতে থাকে যে দাদা তুমি যেটা ভাবছো ব্যাপারটা ঠিক ওই রকম নয়। তখন রো বলতে থাকেন, গেরেটস তুমি চুপচাপ থাকো, এটা ঠিক আছে, আমার সাথে যেটা হতে চলেছে সেটা ঠিকই হবে। তখন গেরেটস বলতে থাকে, রো প্লিজ তুমি এরকমটা করো না, তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন রো বলতে থাকেন, গেরেট প্লিজ তুমি আমার জন্য বেঁচে থেকো। ঠিক তখনই আমরা দেখতে পারি রো যে কিনা হাসতে থাকে এবং এরই সাথে সে গেরেটসকে মাটিতে নিচের দিকে নামাতে থাকে। তখন কিং বলতে থাকেন, এতে হাসির কি আছে? এটা বলার পরে সে একটা জবরদস্ত অ্যাটাক রোর উপরে করতে থাকে, কিন্তু এরই সাথে সে বানের সে পাথরে পরিবর্তন হয়ে যাওয়া সেই কথাটার দিকে মনে করতে থাকে যখন বান মরার শেষ পর্যন্ত সময়ও সে হাসি মুখে দাঁড়িয়েছিল। আর তখন কিং তাকে ঠিক এই সেম কথাটাই বলেছিল যে এতে হাসির কি আছে, কি জন্য তুমি এত হাসছো। ঠিক তখনই আমরা দেখতে পারি কিং যেখানে হঠাৎ করে তার অ্যাটাকটাকে ওখানে দাঁড় করিয়ে দেন এবং সে রোগের উপরে অ্যাটাকটা করে না, কারণ সে জানে, সে বুঝে গেছিল যে কোনো কিছু না বুঝে শুনে হঠাৎ মাত্র অ্যাটাকটা করা উচিত না। কিন্তু কিং একটা জিনিস দেখে একদম অবাক হয়ে গেছিল, সেটা ছিল রোগের পুরো অর্ধেক বডিটা কেটে ফেটে উড়ে চলে গেছিল এবং সে যখন পিছন ঘুরে তাকায় সে দেখতে পারে সেই পুরনো ব্লক্সিনিয়াকে যে কিনা রাগে, দুঃখে, কান্নায়, লজ্জায়, ঘৃণায় সে এতটাই সে মনোবলে ভেঙে গেছিল যে সেই আক্রমণটা তখন করে দিয়েছিল। সে কিন্তু আজ থেকে 3000 বছর আগে ওই অ্যাটাকটাকে আটকাতে পারেনি। এর সাথে আমরা দেখতে পারি কিং যে কিনা একদম আচমকা জেগে ওঠে ওই ভয়ানক দৃশ্য দেখে। তখন ব্লক্সিনিয়া কিং এর সামনে চলে আসেন আর বলতে থাকে, তাহলে তুমি ওই কাজটা করেছো, ওকে মারবে না, কিন্তু আজ থেকে 3000 বছর আগে এই ভুলটাই আমি করেছিলাম, আমি ওকে কোনো কিছু না জেনে শুনে বুঝেই ওকে মেরে দিয়েছিলাম। চলো তুমি আমার টেস্টে পাস হয়ে গেছো, তুমি একটা ঠিক ডিসিশন নিয়েছিলে বলে তুমি এই স্বপ্নের থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলে। এবার বাকি রইল তোমার ডিয়ানে বন্ধু, সেও যদি একটা ভালো ডিসিশন এবং সঠিক ডিসিশন নিতে পারে তাহলে সে এই ট্রায়ালটা পাস করে যাবে এবং এই স্বপ্ন থেকে সে জেগে যাবে। এদিকে আমরা দেখতে পারি আর একজন শক্তিশালী যোদ্ধা যে কিনা মেলাস্কেলের সামনে চলে আসেন আর বলতে থাকে, আমি তাকে এই ধারে কাছে অনুভব করতে পারছি, যার শক্তি এতটাই বেশি ছিল যে রিয়েল গৌথার সেটাকে অনুভব করে নেয়। আর সে বলতে থাকে যে দা এক্সিকিউশনার অনেক তাড়াতাড়ি এখানেই আসতে চলেছে। তখনই আমরা দেখতে পারি পুরো জঙ্গল টঙ্গল ফাটিয়ে ওদের সামনে এত বড় জোরে একটা ল্যান্ডিং করে যখন একটা খুবই জোরে ধুলোময় একটা হামলার ধামাকা হয়ে যায়। তখন আমরা জানতে পারলাম এই শক্তিশালী যোদ্ধাটা আর কেউ না, এ হচ্ছে জেলডোরিস। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।